ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 9-এর ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই চ্যাপ্টার থেকে কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। রায়ো মার্টিনের সহায়িকা থেকে। যাদের কাছে সহায়িকা নেই তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। দ্বিতীয় কোয়েশ্চেন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে অ্যাডাম স্মিথ। তৃতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর হবে ষোড়শ লুই। এই প্রশ্নটি দেখো 2022 সালে পড়েছিল। দেখো, এর পরের প্রশ্ন, ষোড়শ লুই কে ছিলেন? উত্তরটি হবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। পরের প্রশ্ন, ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন? উত্তরটি হবে ষোড়শ লুই বুর্ব বংশের রাজা ছিলেন। পরের প্রশ্ন, মেরি আন্তোয়ানেট কে ছিলেন? উত্তরটি হবে রাজা ষোড়শ লুইয়ের পত্নী। আবার এইভাবেও প্রশ্নটি থাকতে পারে, রাজা ষোড়শ লুইয়ের পত্নী কে ছিলেন? তখন উত্তর হবে মেরি আন্তোয়ানেট। দেখো, 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সের বুর্ব রাজারা কোন তত্ত্বে বিশ্বাসী ছিলেন? উত্তরটি হবে ফ্রান্সের বুর্ব রাজারা রাজার দৈব সত্ত্বে বিশ্বাসী ছিলেন। 9 নম্বর প্রশ্ন, আমিই রাষ্ট্র, এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর হবে ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, আমিই রাষ্ট্র। 10 নম্বর প্রশ্ন, ইন্টেন্ডেন্ট কারা? উত্তরটি হবে ফ্রান্সের প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? উত্তরটি হবে ফ্রান্সে 3 ধরনের প্রত্যক্ষ কর ছিল। পরের প্রশ্ন, ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম লেখো। উত্তরটি হবে টেইলি, ক্যাপিটেশন এবং ভিংটিয়েমে। পরের প্রশ্ন, টেইলি কি? উত্তরটি হবে টেইলি হলো ফ্রান্সের এক প্রকার ভূমিকর, এটি ছিল প্রত্যক্ষ কর। এইভাবেও প্রশ্নটি থাকতে পারে যে ফ্রান্সের এক প্রকার ভূমিকরের নাম লেখো, তখন তোমরা লিখবে টেইলি। পরের প্রশ্ন, ক্যাপিটেশন কি? উত্তরটি হবে ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল এক প্রকার উৎপাদন কর। পরের প্রশ্ন, ভিংটিয়েমে কি? উত্তর হবে ভিংটিয়েমে ছিল ফ্রান্সের এক প্রকার আয়কর। পরের প্রশ্ন, ফ্রান্সের লবণ কর কি নামে পরিচিত ছিল? উত্তরটি হবে গ্যাবেলা। পরের প্রশ্ন, ফ্রান্সের ধর্মকর কি নামে পরিচিত ছিল? অথবা টাইট কি? উত্তরটি হবে ফ্রান্সের ধর্মকর টাইট নামে পরিচিত ছিল। দেখো, 18 নম্বর প্রশ্ন, করভি কি? উত্তরটি হবে করভি ছিল ফ্রান্সে প্রচলিত এক প্রকার কর, যাতে বাধ্যতামূলকভাবে বিনা পারিশ্রমিকে বেগার খাটতে হতো। পরের প্রশ্ন, যাজক কাদের বলা হতো? উত্তরটি হবে যাজক হলেন কোনো একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলী বিভিন্ন রকম। 20 নম্বর প্রশ্ন, চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন? উত্তরটি হবে চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইট বা ধর্মকর আদায় করতেন। এরপর দেখো, পরের প্রশ্ন, ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? উত্তরটি হলো ফরাসি যাজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে এক প্রকার কর প্রদান করতেন। পরের প্রশ্ন, ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন? উত্তরটি হবে ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক পরিস্থিতি বলেছেন। দেখো, 23 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল?
উত্তরটি হবে 3টি সম্প্রদায়ে। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন? উত্তরটি হবে যাজকরা। 25 নম্বর প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? উত্তরটি হবে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা 2য় সম্প্রদায়ভুক্ত ছিলেন। এরপর দেখো, প্যাট্রিসিয়ান কারা? উত্তরটি হবে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? উত্তরটি হবে 3য় সম্প্রদায়ভুক্ত। দেখো 28 নম্বর প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন সম্প্রদায়ভুক্ত ছিল? উত্তরটি হবে 3য় সম্প্রদায়ভুক্ত। পরের প্রশ্ন, প্লেবিয়ান কারা? উত্তরটি হবে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজে 3য় শ্রেণীর মানুষরা প্লেবিয়ান নামে পরিচিত ছিল। 30 নম্বর প্রশ্ন, শাকুলোত কাদের বলা হতো? উত্তরটি হবে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদেরকে শাকুলোত বলা হতো। পরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাহীন সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? উত্তরটি হবে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে 3য় সম্প্রদায়ের মানুষেরা ছিলেন সুবিধাহীন সম্প্রদায়। এরপরের প্রশ্ন, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায়ভুক্ত মানুষ কারা ছিলেন? উত্তরটি হবে যাজক ও অভিজাতরা। 33 নম্বর প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব কাকে বলা হয়? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দের 27 জুন রাজা ষোড়শ লুইয়ের 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশন এবং মাথাপিছু ভোটের দাবি মেনে নেওয়াকে বুর্জোয়া বিপ্লব বলা হয়। এরপর দেখো 34 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক রাজনৈতিক বন্দী হিসেবে বাস্তিল দুর্গে আটক ছিলেন? উত্তরটি হবে ভলতেয়ার। পরের প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে মন্টেস্কু। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। দেখো 36 নম্বর প্রশ্নটি, দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে মন্টেস্কু। পরের প্রশ্ন, কাঁদিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হবে ভলতেয়ার। এরপর দেখো পরের প্রশ্ন, লেটর ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে ভলতেয়ার। পরের প্রশ্ন, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? উত্তরটি হবে সোশ্যাল কন্ট্রাক্ট। 40 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে রুশো। পরের প্রশ্ন, রুশো কে ছিলেন? উত্তরটি হবে রুশো ছিলেন একজন বিখ্যাত ফরাসি দার্শনিক। 42 নম্বর প্রশ্নটি হলো, অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থের রচয়িতা কে? উত্তরটি হবে রুশো। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? উত্তরটি হবে রুশো। পরের প্রশ্ন, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস, এটি কে বলেছেন? উত্তরটি হবে ফরাসি দার্শনিক রুশো। পরের প্রশ্ন, একজন বিশ্বকোষ প্রণেতার নাম লেখো। উত্তরটি হবে ডেনিস দিদেরো। এরপর পরের প্রশ্ন রয়েছে, স্টেটস জেনারেলের সভা কবে আরম্ভ হয়? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দের 5ই মে। পরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের পূর্বে কত খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল? উত্তরটি হবে 1614 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে কোন ফরাসি সম্রাট স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন? উত্তরটি হবে ষোড়শ লুই। এরপরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে আহুত স্টেটস জেনারেলে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত ছিল? উত্তরটি হবে 1214 জন। 50 নম্বর প্রশ্নটি হলো, জাতীয় সভা কি? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দের 17ই জুন
স্টেটস জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের সভাকে জাতীয় সভা বলে উল্লেখ করেন। অর্থাৎ জাতীয় সভা হলো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিজস্ব সভা। এরপর দেখো পরের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? উত্তরটি হবে টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দের 20 জুন গ্রহণ করা হয়। এর পরের প্রশ্ন, বাস্তিল কি? উত্তরটি হবে বাস্তিল হলো ফ্রান্সের একটি কুখ্যাত দুর্গ। এর পরের প্রশ্ন, কবে বাস্তিল দুর্গের পতন হয়? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। জাতীয় সভার নতুন নাম কি? উত্তরটি হবে সংবিধান সভা। পরের প্রশ্ন, জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন? উত্তরটি হবে 1789 খ্রিস্টাব্দের 9 জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল, সেজন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়। এরপর 56 নম্বর প্রশ্নটি হলো সিভিল লিস্ট কি? উত্তরটি হবে ফ্রান্সের সংবিধান সভা রাজ পরিবারের বার্ষিক ব্যয় বরাদ্দের যে তালিকা নির্দিষ্ট করে দিয়েছিল তা সিভিল লিস্ট নামে পরিচিত ছিল। এরপরের প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে? উত্তরটি হবে ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে। এরপরের প্রশ্ন, ফরাসি সংবিধান সভা কবে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে? উত্তরটি হবে ফরাসি সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এরপর দেখো সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কি কি ভাগে বিভক্ত করেছিল? উত্তরটি হবে 2টি ভাগে বিভক্ত করেছিল, সক্রিয় ও নিষ্ক্রিয়। এর পরের প্রশ্ন, সংবিধান ফরাসি রাজতন্ত্রের কি পরিবর্তন করে? উত্তরটি হবে সংবিধান ফরাসি রাজতন্ত্রের একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। এরপরের প্রশ্ন, মিরাবো কে ছিলেন? উত্তরটি হবে সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো। 62 নম্বর প্রশ্নটি হলো অ্যাসাইনেট কি? উত্তরটি হবে অ্যাসাইনেট হলো ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, কবে সোরস লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? উত্তরটি হবে 1791 খ্রিস্টাব্দের 20 জুন সোরস লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এর পরের প্রশ্ন, ফরাসি নারী সমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল? উত্তরটি হবে পুরাতন রাজতন্ত্রকে। 65 নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কি গুজব উঠেছিল? উত্তরটি হবে ফরাসি বিপ্লবকালে গ্রামাঞ্চলে গুজব রটে যে জমিদার অভিজাতদের গুন্ডা বাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এরপর দেখো পরের প্রশ্ন, ব্রান্সউইক কে ছিলেন? উত্তরটি হবে ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাবাহিনীর সেনাপতি। এর পরের প্রশ্ন, কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়? উত্তরটি হবে 1791 খ্রিস্টাব্দের 10 আগস্ট টুইলারিস রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। দেখো এর পরের প্রশ্ন, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? উত্তরটি হবে 1792 খ্রিস্টাব্দে 2 থেকে 6 সেপ্টেম্বর উন্মুক্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাটের নেতৃত্বে জেলখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায় তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এর পরের প্রশ্ন, জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কি? উত্তরটি হবে গণভোটের ভিত্তিতে ফ্রান্সে 1792 খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। এর পরের প্রশ্ন, ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে? উত্তরটি হবে জাতীয় মহাসভা।
এরপরের প্রশ্ন, কবে রাজা ষোড়শ-লুইয়ের মৃত্যুদণ্ড হয়? উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি রাজা ষোড়শ-লুইয়ের মৃত্যুদণ্ড হয়। এরপরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন কি? উত্তরটি হবে ফ্রান্সের জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে সন্ত্রাসের শাসন বলা হয়। দেখো পরের প্রশ্ন, সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, কোন সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়? উত্তরটি হবে আনুমানিক 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়। দেখো 75 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন? উত্তরটি হবে সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক ছিলেন রোবোস্পিয়ার। দেখো পরের প্রশ্ন, কবে রোবোস্পিয়ারের মৃত্যু হয়? উত্তরটি হবে 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই রোবোস্পিয়ারের মৃত্যু হয়। এর পরের প্রশ্ন, ফ্রান্সে কার শাসনকালে লাল সন্ত্রাস বলা হয়? ফ্রান্সে রোবোস্পিয়ারের শাসনকালকে লাল সন্ত্রাস বলা হয়। পরের প্রশ্ন দেখো, সন্দেহের আইন কি? উত্তরটি হবে সন্দেহের আইন হলো এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। বিপ্লবী আদালতে এই সব বন্দীদের বিচার হতো। এর পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের কোন শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? উত্তরটি হবে ভারতবর্ষের মহীশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন। এর পরের প্রশ্ন, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? উত্তরটি হবে 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই রোবোস্পিয়ার ও তার অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে থার্মিডোরীয় প্রতিক্রিয়া বলা হয়। 81 নম্বর প্রশ্নটি হলো, মাস্কাদিন বাহিনী কি? উত্তরটি হবে থার্মিডোরীয় প্রতিক্রিয়ার ফলে জেকোবিনদের দমনের জন্য কেরানি দোকানদার ও বেকার যুবকদের সাহায্যে যে প্রতিবিপ্লবী বাহিনী গঠন করা হয় তা মাস্কাদিন বাহিনী নামে পরিচিত। 82 নম্বর প্রশ্নটি হলো, ফ্রান্সের বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন ঘটনা? উত্তরটি হলো 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। এরপর দেখো লাস্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবের আদর্শগুলি কি কি? উত্তরটি হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে মোট 83টি ছোট প্রশ্ন করানো হলো। এর পরের ভিডিওতে আমি প্রথম অধ্যায় থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।